ছোট্ট একটু জায়গা, কনফারেন্স রুম, সবাই বসেই কথাটা বলুন, তাদের আলোচনা করুন, আড্ডা করুন। এখানে দাঁড়াবার মতো সেই হল তো স্টেজ ওখানে, এই জন্যই আমি বলেছিলাম যে বসে কথা বলে, মাইক্রোফোন আছে, স্ট্যান্ড আছে, মুখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকে মহতেই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অনেকে সুন্দর সুন্দর কথা বলেছেন রসুনকে নিয়ে। আমি রসুনকেই বললাম, কারণ একটি নাম, রবীন্দ্র, সুকান্ত, নজরুল, এই তিন মিলে একটা রসুন। রসুনের অনেক কুয়া থাকে, সে কুয়ার আরো যোগ হতে পারত, এটা উচ্চারণ হয়েছে। আরো কতগুলো রসুনের কুয়া বের হবে, হয়তো আগামীতে সেই কুয়াগুলো আমরা দেখতে পাবো। এখন তিনজনই আছে, তিনটি কুয়াই আছে। বিষয়টা হলো যে রবীন্দ্র, নজরুল, সুকান্ত, এদের সম্পর্কে এখানে এত গভীর আলোচনা হয়েছে। এরপরে আমি আলোচনায় যাব না, আমি একটি কথা শোনা রাখবো যে এদেশ, এই উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে ছিল। সেই সময়ে এই অঞ্চলের লোকজনের যে বঞ্চনা, যে গঞ্জনা, যে অত্যাচার সইতে হয়েছে ব্রিটিশদের কাছ থেকে, তার থেকে মুক্তি এবং বাঙালির মুক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আমাদের বর্তমান বাংলাদেশ, পূর্ববঙ্গ, এই বঞ্চনা থেকে মুক্তির যে দর্শন, সেটা যারা দেখেছেন, তারা লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। কবি রবীন্দ্রনাথ কিছুটা হলেও প্রকাশ করেছেন, কিন্তু নজরুলের মধ্যে যেটা দেখা যায় সেটা অনেক বেশি বাস্তব। তিনি মানুষকে জাগরণের কথা বলেছেন, মানুষকে জাগিয়েছেন, বাঙালিকে জাগিয়েছেন, এবং বঞ্চিত মানুষের কথা বলেছেন আবার সুকান্ত। এই তিনজন কবি দেখেন, এমন একটা সময় আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছি, তাদের অনুপ্রেরণা ছিল। কিন্তু কবিরা কিন্তু তখনও দুজনেই জীবিত নয়। তাদের কাব্য প্রতিভা, কবিতা রয়ে গেছে, তাদের গান রয়ে গেছে, কিন্তু তিনজনই জীবিত নয়। কিন্তু একজন জীবিত, কিন্তু বাকরুদ্ধ। তিনি জীবিত থেকেও সচল ছিলেন, কবি নজরুল। আর সবচেয়ে কম বয়সী একটি কবি, একজন কবি সুকান্ত, চিন্তার বাইরে তার রচনা, এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আমি শুধু অন্যদিকে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই তিনজনের অবদান যখন আমাদের বাঙালির জাগরণকে এগিয়ে নেয়, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা হয়েছিল, আপনারা জানেন, 26শে মার্চ 1971। 5 দিনের দিন সেই চট্টগ্রাম কালুরঘাট ট্রান্সমিটারে পাকিস্তান হানাদার বাহিনী বোম্বিং করে ট্রান্সমিটার নষ্ট করে দেয়, প্রচার বন্ধ হয়ে যায়। সেখান থেকে একটি ইমার্জেন্সি ট্রান্সমিটার আবার আমার সেই বেতার কর্মীরা খুলে নিয়ে যায়। আগরতলা থেকে 3রা এপ্রিল থেকে আবার প্রচার শুরু করে 24শে মে পর্যন্ত। প্যালেস্টাইন প্রবাসী সরকার গঠন করা হয়েছে, তারা সরকার পরিচালনা করছে, এবং এই সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই 10 জন কর্মীর অনুরোধে, পরামর্শে ভারত সরকারের কাছ থেকে একটি ট্রান্সমিটার পেয়েছিল 50 কিলোওয়াট। সেই 50 কিলোওয়াটের প্রচারের সাথে যুক্ত, এবং তার মুখটা ছিল কিন্তু ইন্দিরা গান্ধী, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ট্রান্সমিটারটা দিয়েছিলেন। এই ট্রান্সমিটার থেকে আমাদের তৃতীয় পর্যায়ের যে অনুষ্ঠান শুরু হয় 50 কিলোওয়াটের, তাৎপর্যটা হচ্ছে এখানে যে কবি নজরুলের জন্মদিন 11ই জ্যৈষ্ঠ, 25শে মে। আর কয়দিন আছে? 4 দিন। আজকে বুঝতে কি কোইন্সিডেন্স। সেই 11ই জ্যৈষ্ঠকে সামনে রেখেই কিন্তু আমাদের প্রচার কার্যক্রম শুরু হয় সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রথম।
এবং সেদিন আজকে বলি, আমি গতকালকেও একটা অনুষ্ঠানে স্বয়ং সাহিত্য ক্লাবের একটা অনুষ্ঠানে সরকার ছিলেন, আমি সেখানে কথাটা উঠিয়েছিলাম। সেই প্রথম দিনের অনুষ্ঠানটি করেছিলেন যে তিনজন ব্যক্তি। একজন ছিলেন আশফাকুর রহমান খান, উনি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক হয়েছিলেন, লাস্টে স্বাধীনতা পদক পেয়েছিলেন। তার সাথে ছিলেন আরো দুইজন, একজন শেখার, যার গান প্রথম গান মোহাম্মদ আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রেকর্ড করেছিলেন, যার লেখা। এবং আরো একজন ছিলেন তাহের সুলতান। এই তিনজন ব্যক্তি এই পুরো অনুষ্ঠানটাকে তৈরি করেন। প্রকৌশলীয় কাজটাও তারা করেন, টেপ করেন, বাণীবদ্ধ করে মিক্সিং করে অন এয়ার করতে গেছিলেন। এবং সেদিন বাংলা সংবাদ, ইংরেজি সংবাদ, তখন কিন্তু উর্দু সংবাদ চালু হয়। এটা আরো প্রথম দিন, তো পরে জাহিদ হোসেন সিদ্দিকী এসে উর্দু সংবাদে যোগ দেন। এই প্রথম দিনের প্রোগ্রামটিতে বাংলা সংবাদ করেছিলেন অভিনেতা হাসানি, তার নাম ছিল সালে আহমদ, এটা ছদ্মনাম। কারণ তাজউদ্দিন আহমেদ তখনকার যে প্রধানমন্ত্রী, তিনি পরামর্শ দিয়েছিলেন তোমরা পাঠ্যের সাথে নিজের নামটা ব্যবহার করো না, ছদ্মনাম ব্যবহার করো। কারণ নাম প্রচার, রেডিও শ্রোতা শুনছে, এটা জানতে পারলে তুমি কোন বাড়ির ছেলে এটা জেনে গিয়ে তোমার বাড়ি ঘর নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। করেছো, আমার বাড়িতেও আক্রমণ হয়েছে, আমার ভাগ্যেও আক্রমণ হয়েছে, আমার বাবার দোকানপাট ঘুরে দেওয়া হয়েছে। কারণ আমি জানছে মনোয়ার, হ্যাঁ, কোন মনোয়ার বুঝে যায়, কারণ বেতারের সাথে সম্পর্ক, বেতারের সাথে সম্পর্ক, কোন মহল্লার কোন মনোয়ার, কোন দেশের কে, ধরে ফেলে। এটা ঘটনা ঘটেছে। এবং আমার চাচা, ভাই, অন্যান্য আত্মীয় স্বজন অল্প পর্যন্ত বেঁচে গিয়েছিল। এই যে বিষয়টা, স্বাধীনতা আনার পেছনে বা অবদানের যে কবিদের অবদান, এটা বিশাল। সকল কবির এই সৌভাগ্য হয়নি। তারা প্রয়াত হওয়ার পরেও তাদের কাজগুলো যে এই সৃষ্টির মধ্যে আসতে পেরেছে, আজকে আমাদের স্বাধীনতা অর্জনে অবদান রাখতে পেরেছে, এটা বিশাল ব্যাপার। জীবিত কোনো কবির দ্বারা ওটা সম্ভব হয় না। হ্যাঁ, শামসুর রহমান পরবর্তী পর্যায়ে বা ওই সময় লিখেছেন যে স্বাধীনতা কবিতা, কিন্তু এটা সেটা না। এখন কথা হচ্ছে আমরা দেখতে পাই এখনো বৈষম্য। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আমি একটা সংবাদপত্রের একজন সাংবাদিকের টেলিফোন থেকে আমি নিউজটা পেয়ে আমি বন্ধ করতে পেরেছি। কোনো এক শিল্পী বাংলাদেশ বেতারে গান করতে গেছেন রবীন্দ্রসঙ্গীত, তার রবীন্দ্রনাথের সেই গানটির মধ্যে নৌকা, পা ইত্যাদি ছিল। আমার কাছে ফোন করে, এটা প্রকাশিত হতে যাচ্ছে পেপারে, বিশাল ব্যাপার। আমি চিন্তা করলাম যে এটা যদি প্রকাশ পায়, প্রথমত এই শিল্পী একটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, তাকে হয়তো বাদ দিয়ে একদম বাতিল করে দেবে, কোনোদিনও গান করতে দেবে না বেতারে। কারণ একজন বিসিএস কর্মকর্তা এই কাজটা করেছে, আর গান করতে দেয়। এবং এইটা যদি প্রকাশিত হয়, তাহলে আবার আরেকটা সেই রবীন্দ্রসঙ্গীত ব্যান করার যে ঘটনা ঘটেছিল বিফোর লিবারেশন, আরেকটা ঘটনা ঘটতে পারে। এবং উভয় দেশের মধ্যে যেমন মুস্তাফিজুর রহমান ক্রিকেটারকে নিয়ে যেমন টানাপোড়েন রয়েছে, ঠিক আরেকটা ঘটনা ঘটতে পারে। রবীন্দ্রকে ব্যান করছে বাংলাদেশ, বলছে ভারত, হতো না? এই জন্য আমি বলছি খবরদার তোমরা এটা প্রকাশ করো না। আমি এমনকি বেতারের কর্মকর্তাদের কানে আমি তুলি জিনিসটা, আমার মোবাইলে আছে, মেসেজটা আছে যে মনোহর ভাই এই জিনিস, এবং এটা আমাকে এটা প্রকাশ করতে চাচ্ছি, আমি এটা পেপারে দিতে চাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে মানা করছি এটা করবেন না। এটা আমি ইতিহাস বলেছি যে এই ঘটনাগুলো ঘটছে, আপনারা করতে চাই। এখন কথা হচ্ছে যে কবির কবিতা অবদান থাকবে, ছোট কবি বড় কবি সকলেরই অবদান আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ওই সব ব্যক্তিত্বকে নিয়ে আবার একটা বিতর্ক সৃষ্টি করা, এটা একটা বিশাল ঘটনা, এটা আমাদের জন্য একটা ন্যাক্কারজনক বিষয়বস্তু হতো। এই জন্য আমি এটাকে মানা করতে বাধ্য হয়েছি।
যাই হোক, অনেক কথা আজকে, অনেক আলোচনা হয়েছে, সুন্দর সুন্দর কথা বলেছে দাদা, অনেক সুন্দর বক্তব্য, অনেক রেফারেন্স, কবি সাহেবদের অনেক রেফারেন্স খুব সুন্দর করেছেন। এই রাষ্ট্র ভাই আপনারাও অনেক সুন্দর কথা শুনেছি, মেলার কথাও শুনেছি। তো আপনারা এসছেন আজকের এই আলোচনায়, এই আসরে, এই আড্ডা আসরে। আসলে আড্ডা আসরে মানে এটা তো একটা অন্যরকম আড্ডা হয়ে গেছে, মানে কি বলবো, সব মেধার প্রকাশ। হ্যাঁ, শক্তিশালী তো বটেই, মহাশক্তিশালী, এটা মেধার প্রকাশ। এখান থেকে অনেক কিছু শেখার অবশ্যই আছে। আমরা আগামীতে যখন যে আমাদের যারা প্রজন্ম আছে, আগামীতে যখন কোনো অনুষ্ঠানে যাবে, তারা অনেক লেখাপড়া করে, পড়াশোনা করেই হয়তো কথাগুলি বলতে চেষ্টা করবে। এরা বড় হয়ে আবার এর চেয়ে সরস কোনো আলোচনা হয়তো করবে। আমি আপনাদেরকে আর সময় নেব না। আজকে আমাকে বিশেষ করে বিকল্প ভাবনা সভাপতি হিসেবে এখানে সুযোগ দিয়েছে, মাইক্রোফোনের সামনে আসছি আমি, এটা আমার জন্য একটা বিশেষ সৌভাগ্যের ব্যাপার। আমি অত যোগ্য নই, অত যোগ্য নই। আপনারা কত সুন্দর করে কথা বলেন, আমি কথা একটু কম বলতে পারি। হ্যাঁ, সম্পদ হতে পারে, সম্পদ তো ফুরিয়ে যাচ্ছে। গত 3 মাসে আমি 5 জনকে হারিয়েছি আমার সহযোগিতা, যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল। আপনারা অনেকেই তার নাম জানেন, যেমন এম এ মান্নান 31 ডিসেম্বর, মোলায় কুমার গাঙ্গুলি 12ই জানুয়ারি এখানে প্রোগ্রাম ছিল, গান করে গেছি, বাসায় গিয়ে শুনি, আমাকে ফোন করেছে, মনোহর ঘটনাকে যেহেতু আমি স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের সাধারণ সম্পাদক, আমার কাছে নিউজটা আগেই আসবে, আমি সকলকে জানাই এগুলি কী করতে হবে না করতে হবে, কারণ যারা সম্মাননা জানানো হয় তাদের নিউজ হয় টিভিতে, রেডিওতে, আমাকেই করতে হয়, এবং ফেসবুকে সকল সুখে জানাই। এরপরে দেখেন মার্চ মাসে আবার মলয়ের স্ত্রী মারা গেল, সিলেটে তাকে রাখা হয়েছে, তার কেউ নাই, একমাত্র নিয়ে থাকে অস্ট্রেলিয়াতে। গত 1 তারিখে মারা গেল, গত মাসের 1 তারিখে মারা গেল ডালিয়া নওশীন, মাঝহারুল ইসলাম তার মেয়ে, স্বাধীন বেতার শিল্পী। এই আবু নওশীন নামে একজন বেতার কর্মকর্তা ছিলেন, আমার সহযোগিতা, স্বাধীন বেতার শিল্পী। এই গত 30 তারিখে মারা গেল, গত মাসে। এই যে বিষয়গুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, মানে আমি নিজেকে অস্তিত্বহীন মনে করছি এখন, যে আমি কতক্ষণ থাকবো। আবার একজনে অলরেডি বলেই দিয়েছে ক্যান্সার হয়েছে লিভারে, চিকিৎসায় আছে আমেরিকায়, তার 2 ছেলে আছে, ওখানে থাকে, এনামুল হক, গান করে। সে ওইখান থেকে গত সপ্তাহে ফোন করছে আমার মনোয়ার, আমাকে এখানকার ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আমি হয়তো আর 6 মাস থাকবো, নাও থাকতে পারি, কিন্তু ভাই ও আমার একটু সিনিয়র, বাট আমরা 2 করে করি, ভাই যাই কিছু হোক তুমি কিন্তু আমার দাফনের ব্যবস্থা করতে পারো, এবং এটা তোমার দায়িত্ব। জীবিত অবস্থায় তিনি আমাকে বলছেন, এটা 4টেখানি কথা, ঠিক এরকম কথা আরো কয়েকটা শুনেছি আমেরিকা থেকে। মঞ্জুর আহমেদ আর এক শিল্পী আমার সহযোগিতা, সে ওখান থেকে লাশটা যেন পাঠিয়ে দেয় আমার কাছে, কিন্তু সেখান থেকে আমেরিকা থেকে লাশ পাঠাতে পারে আমার সুযোগ পাই, অনেক খরচ নিয়েছে, অনেক কিছু পারমিশনই পাই। কানাডাতে মারা গেল আমার এক সহযোদ্ধা, নিজের শান আছে, টেলিভিশনে ছিল, মানা করেছিলাম যেও না, বেশি দিন থেকো না, বেশি দিন থেকেছে ব্যাস আমরা লাস্ট পাবো, এগুলি হবে। আমরা এখানে আছি, আজকে আছি কালকে, আমি তো মনে করি না, মাঝে মাঝে একটু উইকনেস গেলাম হচ্ছে এরকম মনে হয়। তারপরও মনের চলে চলি, আপনাদের সাথে 10 জনের সাথে মিশে নিজেকে চাঙ্গা, যাতে ঠিকভাবে চলতে পারে। বয়স আমারও হয়েছে, হিসাব দিলে বলতে পারে দাদার চেয়ে অনেক বেশি। আমি 2009-এ ফাইনালি বেতার থেকে চলে এসেছি, আমার এখন 75+। 31 ডিসেম্বর আমার 75-এ পড়েছি, মানে 1 তারিখ থেকে, তারপরে কয়েক মাস চলছে, তারপরও চেষ্টা করছি।
আমি আপনারা আমাকে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আমি যেন যতটুকু থাকে আমি জানি না একেবারে যে অসুস্থ হয়ে সবাইকে ভুগিয়ে ভাগিয়ে চলে যাব সেটা আমি চাই, হঠাৎ করে চলে যেতে চাই সেটা যেন ভালো। আমার একমাত্র সন্তান, একটা মেয়ে, ওয়াইফ, জামাই আছে, তারা ব্যবসা করে, মাছের ব্যবসা আছে, রপ্তানি করে খুলনায় কারখানা। এটা আমার বিল্ডিংয়েই থাকে, আমি 4 তলায়, ওরা 3 তলায়। মুনির পরশুদিন আমার বাসায় গিয়েছে, গতকাল রাত্রে আমার বাসায় মুনির আর দুজনে গিয়েছিল রাত্রে 11টার দিকে। খুব খুশি হয়েছি আমি। মুনির একটা কথাটা বলেই, কালকে মুনির আমাকে বলছে ওকে আমি তুমি করে চালু করবো, নাম ধরে রাখা। আমার ছোটবেলা থেকেই বয়স্ক বন্ধু ছিল, তুমি করে বলতাম। আবার আমার চেয়ে অনেক জুনিয়র আমাকে এখন তুমি বলে, আমি এটাকে মাইন্ড করি না, আমি খুশি করি, আমি মনে করি। কারণ একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই উপমহাদেশে তুম, হাম, আপ এসব আছে, আমাদের মধ্যে তো আপনি তুমি আছে, কিন্তু ইংরেজিতে কি আছে না, ইউ ইউ অনলি ইউ। আমরা কেন ইউ নই, আমরা কেন তুমি নই? সকলে তুমি হতে পারে। আমি আজকে বলি, আমি একটা ক্লাব চালাতাম, আমরা কি বোর হচ্ছে না? না বলে বলবেন। আমার একটা ক্লাব ছিল, আমরা 30-32 বছর চালিয়েছি। ইদানিংকালে আমি পাচ্ছি না, কারণ আমার কিছু মেম্বার সরে গেছে। সেটা হচ্ছে ক্লাব P20। P20 হচ্ছে ইলিশ মাছকে নিয়ে বছরে একটা উৎসব, শুধু ইলিশ। সেটা বছর সেপ্টেম্বরের 3rd উইকে করি, শুক্রবার কিংবা সন্ধ্যা শেষ সবাই মিলে চাঁদা দিই একসাথে। আমি নিজেই ইলিশ মাছের রান্না করতাম, মানে বেশি কিছু না, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের কাঁকড়া ভর্তা, ডাল, কাঁচা পাখির ডাল যেটা হয় গ্রামে, নদীতে নৌকায় যেটা থাকে এক সময় সেটা, আর সাদা ভাত। আর যদি কেউ কিছু করতে চায় যেটা নিয়ে আসে যার যার ঘর থেকে, সেটা হয়তো একসাথে খেলাম। তারপর একটু গান বাজনা করা, ওই সারাদিনের জন্য। তো এগুলো ওইখানে একটা আমার নীতি ছিল যে বয়স ভেদ নয়, স্ট্যাটাস নাই, সবাই তুমি করে বলতে হবে। যদি কেউ তুমি না বলছো, আপনি বলছো, তোমার জরিমানা হবে কপি, সকলকে কপি। এই ভয়ে আপনিটা সংশোধন করে সঙ্গে সঙ্গে টুকু টুকু বলে আবার মিটে গেছে। এটা এখনো চালু আছে। আমাদের সঙ্গে বললাম যে এটা আন্তরিকতা, জানি না সকলের মধ্যে হবে কিনা। এখন আমি তুমি বলবো, মনের আমি তুমি বলবো, সে যদি আমাকে বলে ভাই, এটা একটা সমাধান আপনি নিশ্চয়ই জানেন। আচ্ছা, আমরা কি সমাপনীটা শেষ করে ফরমাল সমাপনী আগে আপনি আর তুমি চালু করছেন তো রসুনের মতো। আমার একটা ছোট্ট লেখা আছে তুমি নিয়ে, বড় হলে আপনি বলি, সমান হলে তুমি, যেমন আমি বলে থাকি কেমন আছো শুনি। বাহ বাহ বাহ, মাকে আমি তুমি ডাকি, মায়ের কোলে শুনি, ভীষণ রকম গোল মেলেই আপনি তুমি তুমি। আচ্ছা, আমি আমি এটা বলতে চাচ্ছি যে এখানে যারা আমরা আসবো, আগামীতে অবশ্যই সবাই আবার নতুন নতুন করে হলেও পুরনো হবে, সকলে মিলে আবার পুরনো হয়ে যাবে। একটা মেলবন্ধন থাকতেই পারে এরকম, আপনি তুমি এগুলো বাদ দিয়ে ইউটা বাংলা করে নিতে হয়, এটা আপনাদের ইচ্ছা চান করবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি এসে বললাম 5টায় গান হবে, রওনা হচ্ছি বাসা থেকে, সেখানে বলেছে বাসাটা রওনা হয়েছি আমি 4:15। এখানে এসে পৌঁছে ঠিক 5টায়। আমি একটু ভুলও করেছিলাম, বলিটা ভুল করে অন্য কিছু গেছিলাম। যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, ছোটরা বড় হবে, ভালো মতো বড়।